মানে তিনি কি কি নাচ শিখেছেন, কেউ জানো কি কি নাচ শিখেছেন? একটু একটু ইন্টারেক্টিভ হবে, বলতে পারো যে জানি না, বলে দিই, যা ইচ্ছে বলতে পারো। একটু ইন্টারাকশন করবো, শুধু আমার দিকে তাকিয়ে থাকলে হবে না। জানো কি কি নাচ শিখেছিলেন? জানো না? কোনো নাচ শেখেননি, কোনোদিনও কোনো নাচ শেখেননি, শুধু নাচ দেখেছেন। এটা মানে এক একটা ডেকেডে একজনই হন, এটা এক্সেপশন। আমরা শিখি, কিন্তু এনার এই কন্ট্রিবিউশন থেকে একটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে দেখেও শেখা যায়। সেটা যদি মন দিয়ে অনুধাবন করা যায়, মন দিয়ে যদি আমরা সেটাকে অনুধাবন করি, তাহলে সেটা শেখা যায়। তাহলে এবার একটু তাকে উদয়শঙ্করের জীবন সম্বন্ধে একটু জানতে কি ইচ্ছে করছে? একটু একটু হ্যাঁ, তিনি একদম নাচ শিখেননি, কিন্তু তার এত নাম কেন জানবো? রাজস্থানে উনি থাকতেন, ঠিক আছে? ওনার বাবা কর্মসূত্রে রাজস্থানে ছিলেন। জায়গাটার নাম হচ্ছে উদয়পুর। উদয়পুরের নাম থেকে উদয় নামটি হয়েছে, ঠিক আছে? এবার উনি 1900 সালে 1900 জন্মেছিলেন এবং ওনার বাবা শ্যামশঙ্কর এবং ওনার মা হেমাঙ্গিনী দেবী, এবং পরবর্তীতে ওনার আরো 3 ভাই হন। তাদের মধ্যে একজন খুব বিখ্যাত, নাম পণ্ডিত রবিশঙ্কর। হ্যাঁ, কিন্তু মজার কথা জানো, রবিশঙ্কর ওনার দলে নাচ করতেন, ঠিক আছে? তো রবিশঙ্কর, রাজেন্দ্র শঙ্কর এবং দেবেন্দ্র শঙ্কর, ঠিক আছে? আর উনি ছোটবেলায় পড়াশোনা করতে খুব একটা ভালোবাসতেন। কি ভালোবাসতেন? খেলতে খুব ভালোবাসতেন, আঁকতে ভালোবাসতেন উনি। হ্যাঁ, ভেরি গুড, আঁকতে ভালোবাসতেন। আর উনি বীজ কিন্তু ওই সময় বপন হয়েছিল। ওনার মনে হয়েছিল যে আমি কল্পনা বলে একটা সিনেমা করবো, যেটা হচ্ছে কল্পনা মানে ইমাজিনেশন, আর বাস্তব মানে রিয়ালিটি, এই দুটো মিশিয়েছিলেন সেই সিনেমায়। এবং সেই সিনেমায় 90 দিন ধরে শুটিং হয়েছে। 90 দিন মানে 3 মাস। আর জেমিনি স্টুডিও মাদ্রাস, প্রথমে ভেবেছিলেন, আবার সেটা ভেবেছিলেন কলকাতায় হবে, কিন্তু পরে উনি জেমিনি স্টুডিও মাদ্রাসে শুট করেন। সেই সিনেমাটা কজন দেখেছে একটু হাত তোলো? 1 2 3 4। আচ্ছা, আমার খুব অনুরোধ রইল, ছোটরা না দেখলেও বড়রা এবং প্যারেন্টসরা। অনেক বড় সিনেমা, 4 ঘন্টার সিনেমা, অল্প অল্প করে দেখবেন। এখন তো আমাদের ইউটিউবের দৌলতে কোনো কিছুরই অসুবিধা নেই। আমার আজকে 8 ঘন্টা সময় আছে, আমি 8 ঘন্টা দেখবো। একটু দেখবেন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে ওই সময় দাঁড়িয়ে উনি যা যা বক্তব্য রেখেছেন। যেমন রবীন্দ্রনাথকে মনে হয় সবসময় সমসাময়িক, রবীন্দ্রনাথের কথাকে মনে হয় আজকের জন্য লিখেছেন, তাই তো? ঠিক সেরকম উনি যে সমস্ত বিভিন্ন রকম সমস্যা নিয়ে সেই সময়ে কথা বলেছেন, এবং সেই নাচগুলো তিনি তখন তৈরি করেছেন, ঠিক মনে হয় যেন আজকের সমাজের জন্য উনি বলছেন। চাইলে একটু কাছাকাছি পৌঁছতে পারবে, সেন্স অফ রিদমের সেন্স থাকতে হবে। এগুলো সবই জানা, কিন্তু আমরা মনে করি না যে এগুলো খুব ইম্পর্টেন্ট। দ্য আর্ট অফ ক্রিয়েটিং এনভায়রনমেন্ট, চারিপাশটা আমার যে এনভায়রনমেন্ট, ওটাকে ক্রিয়েট করতে হবে। অর্গানাইজিং ক্যাপাসিটি থাকতে হবে। কিভাবে আমি অর্গানাইজ করবো যাতে প্রত্যেকটা মন এক হয়েছে। প্রতিটা মন এক না হলে কিন্তু এক জিনিস বেরোবে না, তাই না? ডিসিপ্লিন ভেরি ইম্পর্টেন্ট। যদি ডিসিপ্লিন না থাকে, যখন আমরা একটা দল নিয়ে কাজ করছি, আমি একা, আমি যদি একটা ডিসিপ্লিনের মধ্যে না চলি, তাহলে সেটা হবে না। ইমাজিন
উদাহরণটা দিলাম সেটা কত বড় ইমাজিনেশন বলো তো, ক্যালকুলেশন, ক্যালকুলেটিভ হতে হবে, কতক্ষণ করবো করেই যাচ্ছে। এই সিটটা ভীষণ ভালো, এটা অনেকক্ষণ ধরে করে যায় না, ওইটুকুনি সময়, অল্প সময় দুবার দেখাবো ওই মুভমেন্টটা, তারপরে দেখাবো না। মানুষের মনে ক্রেভিং থাকবে, আবার দেখতে চাই ওই মুভমেন্টটা, আমি আবার দেখতে চাই ওই সিচুয়েশনটা, আমি আবার দেখতে চাই, কবে দেখবো আবার আমি আসবো ওই প্রোডাকশনটা। কনসেন্ট্রেশন ভেরি ইম্পর্টেন্ট, কতটা আমি কনসেন্ট্রেট করছি সেটা ভেরি ইম্পর্টেন্ট। দেন অবজারভেশন, অবজার্ভ করছি আমি যে জিনিসটা নিয়ে আমি কাজ করব সেটার অবজারভেশন থাকাটা খুব দরকার। এবং অ্যালার্টনেস, আমার এখন ঢুকতে হবে, আমায় এই সময় ওইখানে গিয়ে ওই জিনিসটা রাখতে হবে, এইটা আমায় খুলে নিয়ে বেরোতে হবে, এই জিনিসটা আমায় ওই সময় করতে হবে, এই অ্যালার্ট থাকা। যখন আমি একটা অনুষ্ঠান করছি তখন আমার সব থেকে বড় কাজ হচ্ছে অ্যালার্ট, আই শুড বি অ্যালার্ট। ইম্প্রোভাইজেশন, নিশ্চয়ই আমি কতটা ইম্প্রোভাইজ করতে পারছি। প্রতিদিন যে ইম্প্রোভাইজেশন ক্লাসটা হতো ওইটা থেকে আমি কত কিছু জানতে পারতাম। কম্প্যাশন, ধরো আমার কো ডান্সার, সে হয়তো তার হয়তো কোনো অসুবিধা হচ্ছে, তার প্রতি কম্প্যাশনেটও আমার হতে হবে, নিশ্চয়ই আমার সহানুভূতি থাকবে তার প্রতি। তার হয়তো কোথাও কেটে গেছে, আমার হয়তো ঢুকতে হবে, কিন্তু তার মধ্যেও তাকে বুঝিয়ে দেবো যে আই এম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আছি। প্ল্যানিং, প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিভাবে আমি করব। তারপরে হচ্ছে নো ইউর বডি মুভমেন্ট, নো ইউর মাইন্ড, এবং সবশেষে হচ্ছে সেন্স অফ সেলফ ক্রিটিসিজম, নিজেকে নিজে ক্রিটিসাইজ করবো যে কতটা ভালো আমি আজকে বলতে পারলাম, যার জন্য তোমরা একটু হলেও বুঝলে কি বুঝলে না। এই যে সেলফ ক্রিটিসিজম, এবং আমি নিজেকে নিজে জিজ্ঞেস করবো যে আমি কি সবাইকে বোঝাতে পারলাম যে কি ছিল এই হৃদয় শঙ্কর স্টাইল। আর রিকোয়েস্ট করলাম না, অন্য দিন হতো আমরা বলতাম দিদিকে ধরেই রাখবো এবং আমরা শুনেই যাবো, এত ভালো লাগছিল। আর দিদি যে শান্তি বসুর কথা বললেন না, উনি কিন্তু আমাদের এখানে এসেছিলেন 2005 সালে। তো আমাদের মেয়েদের উনিও উদয় শঙ্কর স্টাইলের ওপরেই শিক্ষা দিয়েছিলেন, এটা আমাদের কাছে আরেকটি বড় পাওনা। তো আমরা